বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলগঙ্গা কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের হিসাব বিজ্ঞানের উপরে এখন আলোচনা হবে। আমরা আজকে আলোচনা করব ইন্ট্রোডাকশন টু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, অর্থাৎ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আজকে আমরা কথা বলব। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের এই চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা শিখব যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে, বিভিন্ন প্রকার বাজেট নিয়ে আমরা আজকে শিখব, তারপরে খরচ যে আছে পরিবর্তন এবং স্থায়ী খরচ এগুলো জানব, এবং আমরা ব্যয়ের ভিত্তিতে যে কন্ট্রিবিউশন মার্জিন, সমুচ্ছেদ বিন্দু, নিরাপত্তা প্রান্ত এগুলো তৈরি করা শিখব। আশা করি তোমরা এই আলোচনা থেকে উপকৃত হবে। প্রথমেই আমরা যেটা জানতে চাই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কাকে বলে, সেটা হচ্ছে এই যে পরিকল্পনা প্রণয়ন থেকে আরম্ভ করে সমন্বয়, ব্যয় নিয়ন্ত্রণ, ব্যয় হ্রাস, কার্যকরী মূল্যায়ন, বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে হিসাব বিজ্ঞান তথ্য এবং হিসাব বিজ্ঞানের যে সমস্ত কলাকৌশল ব্যবহার করতে হয় সেগুলি হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আমাদের অত্যন্ত হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সঠিক পূর্বাভাস ব্যতীত, বাজেট তৈরি ব্যতীত একটা কারবার কখনোই ভালোভাবে চলতে পারে না। তা আমরা এই জন্য এটা খুব ভালোভাবে শিখব। তারপরে আমাদের যেটা প্রথমে লাগবে যে আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আওতা কী। তা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আওতা বা এটার যে স্কোপ, সেটা 9টা ভাগে এটার স্কোপকে আলোচনা করা হয়। 9টা এটা স্কোপ আছে, 9টা পয়েন্ট, সেগুলো আমরা প্রথমে আলোচনা করি। তা প্রথমে হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান। প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন আর্থিক হিসাব বিজ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়। সুতরাং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের কার্য সম্পাদনের আওতা অবশ্যই আর্থিক হিসাব বিজ্ঞানের সাথে জড়িত। তারপর হচ্ছে উৎপাদন বা হিসাব বিজ্ঞান। এখানেও কস্ট কন্ট্রোল এবং কস্ট ঠিক করা, যে কোনটার কত কস্ট আর কি, এবং নিয়ন্ত্রণ করা, মান নিয়ন্ত্রণ করা ইত্যাদি উৎপাদন বা হিসাব বিজ্ঞানের কাজ। এগুলো এই জন্য এটা অটোমেটিকই কি ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের আওতার মধ্যে পড়ে। তারপর যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বা আর্থিক ব্যবস্থাপনা। আর্থিক ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ এবং অর্থ প্রয়োগের সুষ্ঠু প্রয়োগজনিত ব্যবস্থাপনা, এটাও এখানে প্রয়োজন। তারপরে ডিসিশন অ্যাকাউন্টিংও এখানে লাগবে, নিয়ন্ত্রণ বা কন্ট্রোল অ্যাকাউন্টিং লাগবে, মানব সম্পদ অ্যাকাউন্টিং বা হিউম্যান রিসোর্স অ্যাকাউন্টিং এই জায়গার আওতার মধ্যে, কর হিসাব রক্ষণ বা কর পরিকল্পনা বা ট্যাক্স অ্যাকাউন্টিংও এটা আওতাভুক্ত, ইউনিফর্ম অ্যাকাউন্টিংও ব্যবস্থাপনা হিসাবে আওতাভুক্ত। তারপর প্রতিবেদন প্রস্তুতকরণ, বিভিন্ন যে প্রতিবেদন লাগে এটাও এখানে আছে। তারপরে ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাও এখানে প্রয়োজন হবে। তাহলে এই কটা জিনিস আমাদের কী লাগবে, অবশ্যই ব্যবস্থাপনার হিসাব বিজ্ঞানের যে আওতা, এই আওতার মধ্যে এটা আসবে আর কি। তারপরে যেটা জানতে হবে যে আর্থিক হিসাব বিজ্ঞান এবং ব্যবস্থাপনা হিসাবের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে অতীতের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ অতীতের লেনদেন বিশ্লেষণ করা। আর ব্যবস্থাপনা হিসাব হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ ভবিষ্যতে কী হবে এইটা নিয়ে কী করতে হবে, আমাদের কাজ করতে হবে। তারপরে আমরা জানবো যে বাজেট এবং বাজেট নিয়ন্ত্রণ বা বাজেট হচ্ছে এই যে সাধারণত বাজেট বলতে ভবিষ্যতের জন্য গৃহীত কোনো পরিকল্পনা, বা নির্দিষ্ট কোনো পরিকল্পনার আংশিক রূপকে বোঝায়। আর বাজেটের নিয়ন্ত্রণ হচ্ছে শুধুমাত্র বাজেট প্রস্তুত করলেই হবে না, ভবিষ্যতে এই অনুযায়ী কাজ হলো কি না সেটা খতিয়ে দেখা, এটাও একটা বিরাট কাজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের। এই জন্য 3টা পক্ষ কাজ করে থাকে, যেমন সংশ্লিষ্ট পক্ষ কর্তৃক বর্তমান কাজ সম্পাদন করা, বাজেটের সাথে বর্তমান সম্পাদিত কাজের পার্থক্য নিরূপণ করা, যদি খারাপ হয় তাহলে তার অনুসন্ধান এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। তারপর আমাদের যেটা জানতে হবে যে বিক্রয় বাজেট কাকে বলে। সাধারণত বাজেট সময়কালে বিক্রয়ের পরিমাণ কী হতে পারে তা যে বাজেটে দেখানো সেটি হচ্ছে কি বিক্রয় বাজেট। কারণ বিক্রয় বাজেট খুব গুরুত্বপূর্ণ, কারণ বিক্রয় বাজেট থেকেই অন্যান্য বাজেট বা কার্যাবলী তৈরি হবে। বিক্রয় বাজেটে সেই জন্য কার্যভিত্তিক বাজেটের কেন্দ্রবিন্দু বলা হয়। আর বিক্রয় বাজেট সঠিকভাবে টাকা না আনলে অন্যান্য কোনো কাজেই এটা হতে পারবে না। তারপরে আমাদের উৎপাদন বাজেট আছে। কোনো নির্ধারিত সময়ে অর্থাৎ বাজেটকালে উৎপাদনের পরিমাণ, উৎপাদিত দ্রব্য সামগ্রিক তালিকা, উৎপাদন সময়সূচি ইত্যাদি সম্পর্কে যে পরিকল্পনা বাজেট প্রণয়ন করা হয় তাকেই বলা হয় উৎপাদন বাজেট। তারপরে আমাদের লাগবে ক্রয় বাজেট বা কাঁচামাল বাজেট। সেটা হচ্ছে এই যে ক্রয় বাজেট বা কাঁচামাল বাজেট
বলতে কাঁচামাল ক্রয়কেই বোঝায়, যে কতটুকু কাঁচামাল আমরা কিনবো না কিনবো আগে থেকেই এটা কী করতে হবে, চিন্তা করতে হবে। তারপর হচ্ছে ডাইরেক্ট লেবার বা প্রত্যক্ষ শ্রম বাজেট। উৎপাদিত বাজেটে উল্লেখিত পরিমাণ পণ্য উৎপাদনে কী পরিমাণ প্রত্যক্ষ শ্রমের প্রয়োজন হবে, উক্ত পরিমাণ শ্রমের জন্য কী পরিমাণ মজুরি দিতে হবে, সেটা এই বাজেটে প্রস্তুত করা হয়। তারপরে আমাদের লাগবে যে কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস বা ব্যয় মূল্যমান সম্পর্ক বা সিবিবি অ্যানালাইসিস। এটা হচ্ছে এই যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের অনেকগুলো কৌশলের মধ্যে ব্যয় মুনাফা পরিমাণ সম্পর্ক অন্যতম। যে আমরা জানি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কাজই হচ্ছে লাভ মুনাফা অর্জন করা। মুনাফা অর্জনের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে ব্যবস্থাপনা করার সাথে বিভিন্ন জিনিসের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। এই কারণে ব্যয় মুনাফা পরিমাপ কী হবে সেটা আমাদের কিন্তু অবগত হতে হবে। তাহলে 1 নম্বর যেটা জানতে হবে যে প্রতিষ্ঠানের সম আয় পরিমাণ, অর্থাৎ কী পরিমাণ বিক্রয় হলে প্রতিষ্ঠান বা লাভ ক্ষতি কিছুই হয় না, সম আয় ব্যয়ের পরিমাণটা কত। নির্দিষ্ট বিক্রয় মূল্যে বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে হলে কী পরিমাণ বিক্রয় করতে হবে। নির্দিষ্ট বিক্রয় মূল্যে নির্দিষ্ট পণ্য বিক্রয় করে কী পরিমাণ মুনাফা অর্জিত হবে। উৎপাদনে ব্যয় বা হ্রাস বৃদ্ধি হলে মুনাফার কী পরিবর্তন হবে। বিক্রয় মূল্য হ্রাস বৃদ্ধি করলে মুনাফার কী পরিবর্তন হবে। বিক্রয় মূল্য হ্রাস করলে যে পরিমাণ মুনাফা হ্রাস পাবে তা পূরণের জন্য কী পরিমাণ অতিরিক্ত দ্রব্য আমাদের বিক্রি করতে হবে। এগুলো সবই সিবিবি বা কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস থেকে পাওয়া যায়। তো এখন তোমার এখানে যে জিনিসটা অনেকগুলো সিবিবি অ্যানালাইসিসের জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে কন্ট্রিবিউশন মার্জিন। এটা সূত্র হচ্ছে এই কন্ট্রিবিউশন মার্জিন সমান বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়। এইটা কিন্তু আমার জানতে হবে। তারপরে অবদান, কন্ট্রিবিউশন মার্জিনের অবদান আরও অনেকগুলো সূত্র আছে কন্ট্রিবিউশন মার্জিনের। তার মধ্যে একটি হচ্ছে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয়, আরেকটি হচ্ছে স্থায়ী ব্যয় যোগ মুনাফা মাইনাস ক্ষতি, তাই এটাও হবে। আরেকটা কন্ট্রিবিউশন মার্জিনের ফর্মুলা হচ্ছে অবদান ইন্টু পিবি অনুপাত বা সিএম অনুপাত। আরও একটি ফর্মুলা আছে কন্ট্রিবিউশন মার্জিন সমান মুনাফা ডিভাইড বাই নিরাপত্তা প্রান্ত ইন্টু মোট বিক্রয় মূল্য। তারপর আরও একটা ফর্মুলা আছে অবদান বা কন্ট্রিবিউশন মার্জিন সমান স্থায়ী ব্যয় ডিভাইড বাই সমচ্ছেদ বিক্রয় মূল্য ইন্টু মোট বিক্রয় মূল্য। এই কটা জিনিস দিয়ে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন আমরা কী করতে পারবো, পাইতে পারবো। আরেকটা জিনিস যেটা আমাদের লাগবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত। এইটার জন্য আমাদের 5টা ফর্মুলা আছে। এই 5টা ফর্মুলা আমাদের জানতে হবে। প্রথমটা হচ্ছে যে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100। এইটা হলো মুনাফা অনুপাত কী করা যায়, জানা যায়। তারপরে আবারও পিবি অনুপাতের আরেকটা ফর্মুলা হচ্ছে অবদান ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100। আরও একটা ফর্মুলা হচ্ছে স্থায়ী ব্যয় ডিভাইড বাই সমচ্ছেদ বিক্রয় মূল্য ইন্টু 100। আরও একটা ফর্মুলা হচ্ছে মুনাফা ডিভাইড বাই নিরাপত্তা প্রান্ত ইন্টু 100। আর এটা হচ্ছে মুনাফার পরিবর্তন ডিভাইড বাই বিক্রয়ের পরিবর্তন ইন্টু 100। তারপরে আমাদের যদি সমচ্ছেদ বিন্দু আমরা বের করতে চাই, সমচ্ছেদ বিন্দু বের করতে গেলে আমাদের মোট 10টা সূত্র আছে একই সমচ্ছেদ বিন্দু বের করার জন্য। আমরা এটা জানি যে একক টাকায়, এককে বা টাকায় এটা পাওয়া যায়। দুজনে 10টা থিওরি আমার এটার জন্য, 10টা ফর্মুলা আছে। 10টা ফর্মুলা আমরা যদি জেনে নিই। প্রথম ফর্মুলা হচ্ছে সমচ্ছেদ বিন্দু একক সমান স্থায়ী ব্যয় ডিভাইড বাই বিক্রয় একক প্রতি মাইনাস পরিবর্তনশীল ব্যয় একক প্রতি। 2 নম্বর ফর্মুলা হচ্ছে কন্ট্রিবিউশন ব্রেক ইভেন পয়েন্ট সমান একক স্থায়ী ব্যয় ডিভাইড বাই অবদান একক প্রতি। তারপর আরও একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট সমান স্থায়ী ব্যয় ডিভাইড বাই মোট বিক্রয় মাইনাস মোট পরিবর্তনশীল ব্যয় ইন্টু মোট বিক্রয়। 4 নাম্বার হচ্ছে কন্ট্রিবিউশন ব্রেক ইভেন পয়েন্ট সমান সমচ্ছেদ বিন্দু আমরা যদি টাকায় জানতে চাই স্থায়ী ব্যয় ডিভাইড বাই মোট অবদান ইন্টু মোট বিক্রয়। আর মোট অবদান পাওয়া যাবে মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে। 5 নাম্বার আমরা যদি ব্রেক ইভেন পয়েন্ট আমরা টাকায় চাই তাহলে হবে স্থায়ী ব্যয় ডিভাইড বাই বিক্রয় একক প্রতি মাইনাস পরিবর্তনশীল ব্যয় একক প্রতি ইন্টু বিক্রয় একক। 6 নাম্বার হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায় সমান স্থায়ী ব্যয় ডিভাইড বাই অবদান একক প্রতি ইন্টু বিক্রয় একক প্রতি। 7 নাম্বার হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায় স্থায়ী ব্যয় ডিভাইড বাই পরিবর্তনশীল ব্যয় ডিভাইড বাই বিক্রয়। তারপরে সমচ্ছেদ বিন্দু টাকায় যদি আরেকটা পাইতে চাই 8 নাম্বার, স্থায়ী ব্যয় ডিভাইড বাই পিবি অনুপাত।
একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকায়, আরেকটা হচ্ছে প্রকৃত ব্যয় মাইনাস নিরাপত্তা প্রান্ত, আর 10 নম্বর হচ্ছে সমচ্ছেদ বিন্দু টাকায় প্রকৃত বিক্রয় ইন্টু 100% মাইনাস নিরাপত্তা প্রান্ত অনুপাত। আর নিরাপত্তা মার্জিন অফ সেফটির জন্য আমাদের 4টা ফর্মুলা আছে। নিরাপত্তা প্রান্ত সমান সমান বা মার্জিন অফ সেফটি সমান সমান প্রকৃত ব্যয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, আর দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফা বিক্রয় মাইনাস মুনাফা ভাগ বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় ইন্টু 100। 3 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা ডিভাইডেড বাই অবদান ইন্টু বিক্রয়। 4 নম্বর হচ্ছে নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা ডিভাইডেড বাই পিবি অনুপাত। ঠিক আছে, তাহলে আরও কিছু সূত্র আমাদের লাগবে, যেমন বিক্রয়ের সমান সমান হচ্ছে পরিবর্তনশীল ব্যয় যোগ স্থায়ী ব্যয় প্লাস মুনাফা মাইনাস ক্ষতি। আবার বিক্রয় অন্য একটা ফর্মুলা আছে পরিবর্তনশীল ব্যয় প্লাস অবদান। আরেকটা বিক্রয় ফর্মুলা আছে সমচ্ছেদ বিক্রয় প্লাস নিরাপত্তা প্রান্ত। 4 নম্বর বিক্রয় ফর্মুলা হচ্ছে সমচ্ছেদ বিক্রয় ইন্টু অবদান ডিভাইড বাই স্থায়ী ব্যয়। 5 নম্বর হচ্ছে বিক্রয় সমান সমান অবদান ডিভাইড বাই পিবি অনুপাত। 6 নম্বর হচ্ছে বিক্রয় সমান সমান পরিবর্তনশীল ব্যয় ডিভাইড বাই পিবি অনুপাত ইন্টু 100। আর মুনাফা যদি আমরা বের করতে চাই তাহলে কিছু ফর্মুলা আমাদের লাগবে, সেটা হচ্ছে মুনাফা সমান সমান অবদান মাইনাস স্থায়ী ব্যয়, অথবা মুনাফা সমান সমান পিবি অনুপাত ইন্টু নিরাপত্তা প্রান্ত। 3 নম্বর হচ্ছে মুনাফা সমান সমান অবদান ইন্টু নিরাপত্তা প্রান্ত ডিভাইডেড বাই বিক্রয়। আর কাঙ্ক্ষিত বিক্রয়ের জন্য আমাদের 3টি সূত্র আছে। কাঙ্ক্ষিত বিক্রয় একক সমান সমান স্থায়ী ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইড বাই অবদান একক প্রতি। আরেকটা হচ্ছে কাঙ্ক্ষিত বিক্রয় টাকায় সমান সমান হচ্ছে স্থায়ী ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইড বাই মোট অবদান ইন্টু মোট বিক্রয়। কাঙ্ক্ষিত বিক্রয় টাকায় সমান সমান হচ্ছে স্থায়ী ব্যয় যোগ কাঙ্ক্ষিত মুনাফা ডিভাইড বাই পিবি অনুপাত। আর স্থায়ী ব্যয় পাওয়া যাবে অবদান থেকে মুনাফা বাদ দিলে, পরিবর্তনশীল ব্যয় পাওয়া যাবে বিক্রয় থেকে অবদান বাদ দিলে। পরিবর্তনশীল ব্যয় অনুপাত পাওয়া যাবে পরিবর্তনশীল ডিভাইড বাই বিক্রয় ইন্টু 100, আর পরিবর্তনশীল ব্যয় আরেকটা হচ্ছে পিবি অনুপাত ইন্টু 100 পাওয়া। আর যেটা ইংরেজিতে বাংলায় বলে সেটা আমি একটু আবার বলে দিচ্ছি, যেমন সমচ্ছেদ বিন্দুকে বলে ব্রেক ইভেন সেলস, হ্যাঁ, অথবা বিইএস সংক্ষেপে। সমচ্ছেদ বিন্দুকে বলে ব্রেক ইভেন পয়েন্ট বা বিইপি। পরিবর্তনশীল ব্যয় বলকে ভেরিয়েবল কস্ট বলে বা বিসি বলে সংক্ষেপে। স্থায়ী ব্যয়কে ফিক্সড কস্ট বা এফসি। মুনাফা পরিবর্তন অনুপাতকে বলে প্রফিট ভলিউম রেশিও বা পিবি রেশিও। অবদান প্রান্ত অনুপাতকে বলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা সিএম রেশিও। নিরাপত্তা প্রান্তকে বলে মার্জিন অফ সেফটি বা এমএস। অবদানকে বলে কন্ট্রিবিউশন বা সি। নিরাপত্তা প্রান্ত অনুপাতকে বলে মার্জিন অফ সেফটি রেশিও বা এমএস রেশিও। এই হচ্ছে মোটামুটি এই সূত্রগুলো যদি কেউ জানো, এই চ্যাপ্টারে কোনো অঙ্কেই কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আমি তোমাদের সাথে 12টা থেকে 10টা থেকে 11টা তোমাদের সাথে থাকি। ফেসবুক, টুইটার, ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, তারপরে গ্রুপে, আমাদের যে ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং হরঙ্গা কলেজের গ্রুপেও থাকি, লাইভেও থাকি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে এই সময় আমার সাথে সলভ করে নিয়ে করবা। আর এই করোনা কালটা পড়াশোনায় ব্যয় করবা, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।